শিলামিলা, কইরে আমার আদরের কলিজার টুকরা দুই বোন, কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি করে দেখে যা তোদের জন্য আমি কি এনেছি। দাদা, তুমি এসেছো? শর্ত দিদি, দেখি দাদা আমাদের জন্য কি এনেছে। এই দেখ দেখ, তোদের দু বোনের জন্য গুড়ের জিলেপি এনেছি। ও মা, আমাদের জন্য দাদা গুড়ের জিলাপি এনেছে। দেখেছিস দিদি, দাদা সারাদিন কাজ করার পরেও আমাদের পছন্দের কথা মনে রেখেছে, আমাদের জন্য গুড়ের জিলাপি এনেছে। দাদা যে নিজের থেকেও আমাদেরকে বেশি ভালোবাসে, তাই তো আমাদের পছন্দের কথা সব সময়ই দাদার মনে থাকে। আমি যদি তোদের খেয়াল না করি তাহলে কে তোদের খেয়াল রাখবে বল? বাবা মা মারা যাওয়ার পর থেকে তো আমি তোদের সব। এবার গরম গরম জিলেপি গুলো খেয়ে নি তো, খেয়ে নে। বাহ দাদা, গরম গরম জিলাপি খেতে কি যে ভালো লাগছে আমার। দাদা, তুমি একটু খাও না গরম গরম জিলাপি। না রে না, তোরা দু বোনই খা, আমি খাবো না। তোরা দুজনে যে খাচ্ছিস সেটা দেখেই আমার অনেক ভালো লাগছে। দাদা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। রে শিলা, শুধু কি বিট্টুর জন্যই খাবার পারবি, আমাকে খেতে দিবি না? আরে আরে বানর বন্ধু তুই, আয় আয় এখানে বস। শিলা, তোর বানর দাদার জন্য খাবার বার। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বসো, আমি তোমাদেরকে খেতে দিচ্ছি। এরপর তারা সবাই মিলে একসঙ্গে খাবার খায়। শোন রে শিলা মিলা, আমি একটু বাইরে যাচ্ছি, রাতে ফিরতে দেরি হতে পারে। তোরা দু বোনে খেয়ে দে, শুয়ে পড়িস। শোন বিট্টু বন্ধু, আমি বলি কি, এবার একটা বিয়ে কর, তাহলে তুই বাড়িতে না থাকলেও তোর বোনদের কোনো সমস্যা হবে না, আর ওদেরও এত কষ্ট হবে না, সব কাজ একা হাতে করতে হবে না। বানর দাদা, তুমি বিট্টু দাদাকে একটু বোঝাও তো বোঝাও। আমি আর মিলা কতবার বলেছি এবার একটা সুন্দরী শিয়ালিনীকে দেখে বিয়ে করো, কিন্তু কে শোনে কার কথা? শোন শিলা, তুই কিন্তু বেশি পেকে গেছিস। যা যা বলছি, ঘরে গিয়ে শুয়ে থাক। ঠিক আছে দাদা, তবে তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো কিন্তু। চল রে বানর বন্ধু, আমরা একটু বনটা ঘুরে দেখি। কাজের চাপে যে অনেকদিন থেকে বনের ভিতরে ঘুরতে যাওয়াই হয় না, আজকে তাই তো কাজ তাড়াতাড়ি শেষ করেছি তোকে নিয়ে বনে ঘুরবো বলে। ঠিক আছে রে বন্ধু, চল তাহলে। না না, আমি আর এ জীবন রাখবো না। আমি কালো বলে আমার বিয়ে ভেঙে গেছে, আর বাবা মা আমার জন্য কাউকে এখন মুখ দেখাতেও পারবে না। না না, কেউ অপয়া কালো মুখ আমি আর কাউকে দেখাবো না। কিন্তু আমি মরবো কিভাবে? ফাঁসি দিয়ে মরলে তো আমি গলায় ব্যথা পাবো। ধুর, এসব আমি কি ভাবছি? মরার পর কি হবে হবে, তবুও আমি ফাঁসি দিয়েই মরবো। ব্যথা না পেলে তো আমি মরবো না, এটাই ফাইনাল। আমি এখন ফাঁসি দিব গলায়। ওই তো একটা গাছের লম্বা লতা দেখতে পাচ্ছি, ওটা দিয়ে আমি গলায় ফাঁসি দিব। বিদায় পৃথিবী, বিদায়। বানর বন্ধু রে, দেখ দেখ একটা শিয়ালিনী। কিন্তু ওই শিয়ালিনীটা এই বনের ভিতরে কি করছে রে বিট্টু বন্ধু? বানর বন্ধু রে, চল তো গিয়ে দেখি কেসটা কি। আরে আরে আরে, এই করছেনটা কি? করছেনটা কি আপনি? আপনি এভাবে গলায় ফাঁসি দিচ্ছেন কেন? আপনি আমাকে কেন বাঁচালেন? আমি এই অপয়া কালো মুখ কাউকে দেখাতে চাই না, কাউকে না। এই যে ম্যাডাম, কান্না বন্ধ করুন, আপনাকে তো দেখে মনে হচ্ছে বিয়ের কোণে। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কি হয়েছে আপনার? আমাদেরকে আপনার সব কথা খুলে বলুন, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। আমার জন্য কেউই কিছু করতে পারবেন না। আরে আরে, আমার বন্ধু গরিব হলেও সে অনেক ভালো। আপনার কি হয়েছে একবার বলে দেখুনই না। ঠিক আছে, শুনুন তবে। আমার বিয়ে ঠিক হয়, বড় আসে বিয়ে করতে, কিন্তু
বরপক্ষ আমি কালো বলে ওরা আমার বাবার কাছে অনেক টাকা যৌতুক হিসেবে চায়, যার কারণে আমার বিয়ে ভেঙে যায়। আর সেই কারণে আমি আমার নিজের জীবন শেষ করার জন্যই এই বনে গলায় ফাঁসি দিতে এসেছি। এবার আপনারা চলে যান। আমি জানি আমার জন্য কেউই কিছু করতে পারবেন না, তাই এখন আমি আত্মহত্যা করব। শুনুন, আপনার সঙ্গে যা হয়েছে অনেক খারাপ হয়েছে। এই যৌতুক নামের প্রথাটার জন্য অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে, আর অনেক বাবা মা লাঞ্ছিত হয়েছে, যার কারণে অনেকেই আত্মহত্যা পর্যন্ত করেছে। এই যৌতুকের রীতি আমাদের সমাজ থেকে দূর করা, এর জন্য কঠোর আইনের ব্যবস্থা করা দরকার সরকারের। তাই বলে আপনি অন্যদের মতো আত্মহত্যা করবেন না, কারণ হলো আত্মহত্যা যে মহাপাপ, আর আত্মহত্যা করলেই তো সব সমস্যার সমাধান হবে না। আমাদের সবাইকে এক হয়ে যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেই কথা আমি জানি, কিন্তু এখন যে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা, আমি যদি আপনাকে বিয়ে করি? কি? আপনি আমাকে বিয়ে করবেন? আমি এত কালো হওয়া সত্ত্বেও? কি বলছিস বন্ধু তুই এসব? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি? তুমি যদি রাজি থাকো তাহলে চলো আজই কাজী অফিসে যাই। আমরা আজই সেখানে গিয়ে বিয়ে করব, আর সবাইকে বুঝিয়ে দেব কালোই হলো জগতের আলো, বুঝলে? কিন্তু না না, আর কোনো কিন্তু নয়, এবার সোজা কাজী অফিস। এরপর বিট্টু শিয়াল চুমকি শিয়ালিনীকে কাজী অফিসে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। শিলামিলা, তাড়াতাড়ি বাহিরে আয়, এই দেখ কাকে নিয়ে এসেছি। এ কি দাদা, তুমি কাকে নিয়ে এসেছো? দিদি দেখ, দেখে তো মনে হচ্ছে দাদা বিয়ে করেছে। হ্যাঁ রে হ্যাঁ, আমি বিয়ে করে এনেছি। এটা হলো তোদের বৌদি আর চুমকি। এরাই হচ্ছে আমার আদরের দুই বোন, যাদের কথা তোমাকে বলেছি। দাদা, তাই বলে তুমি এত কালো একটা শিয়ালিনীকে বিয়ে করবে? ইস, কি কালো! না না, এই কালো শিয়ালিনীকে আমরা বৌদি হিসেবে মানতে পারবো না। শিলামিলা, তোরা কিন্তু বেশি কথা বলছিস। মিলা, চল আমরা ঘরে যাই। চুমকি, তুমি ওদের কথায় মন খারাপ করো না, ওরা এখনো অনেক ছোট, তো তাই কি বলতে কি বলে ফেলেছে। দেখবে দুদিন গেলে ওরা তোমাকে এমনিতেই মেনে নিবে। ওরা যা বলেছে ঠিকই বলেছে। যাই হোক, আমি ওদের কথায় মন খারাপ করিনি, কারণ এসব কথা শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। চুমকি, চলো আমরা তাহলে ঘরে যাই। পরের দিন সকালে আমার ভাবতেই অবাক লাগছে, দাদা এত কাকের মতো কালো একটা শিয়ালিনীকে কিভাবে বিয়ে করলো। দিদি, আমি ওই কাককে বৌদি হিসেবে মানতে পারবো না। একটা কিছু কর না দিদি, যাতে ওই কাক এই বাড়ি থেকে চলে যায়, আর ওই শিয়ালিনী যখন চলে যাবে তারপর আমাদের মতো সুন্দরী শিয়ালিনীকে দেখে দাদাকে বিয়ে দেব। তুই ঠিক কথাই বলেছিস বোন, চল তাহলে আমরা আমাদের কাজে লেগে পড়ি। কিন্তু শোন, ভুলেও দাদার সামনে ওই কাকটাকে নিয়ে কিছু বলবি না। ঠিক আছে দিদি। চুমকি, আমি তাহলে কাজে গেলাম। কাজে যাচ্ছ, একটু তো কিছু খেয়ে যাবে নাকি? না না চুমকি, এখন খাওয়ার কোনো সময় নেই, আমি বরং দুপুরে এসে খেয়ে যাব। দাদা, তাই বলে না খেয়ে কাজ করতে যাবি? কোনো সমস্যা নেই রে বোন, তোরা তোদের বৌদিকে দেখে রাখিস। ঠিক আছে দাদা। বৌদি, কালকের ব্যবহারের জন্য দুঃখিত। আরে না না, আমি কোনো কিছু মনে করিনি। চুমকি, দেখেছ, তোমাকে বলেছিলাম না দুদিন গেলেই সব ঠিক হয়ে যাবে। এবার তাহলে আমি আসি, তোমরা সবাই সাবধানে থেকো। এরপর বিট্টু শিয়াল কাজে চলে যায়। এই যে আমাদের কোকিল কালো কাক বৌদি, ওদিকে যাচ্ছ কোথায়? এখন আর অন্দরমহলে না গিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করো। যাও যাও, আমাদের দু বোনের যে খুব খিদে পেয়েছে। কি হলো, হা করে মুখের দিকে তাকিয়ে আছো কেন? শিলা, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? আমি তোমাদের বৌদি। কে কার বৌদি?
তোমাকে আমরা বৌদি হিসেবে মানি না। তোমার মতো কাক আমাদের বৌদি কখনোই না। এখন এত কথা না বলে রান্না করো। আমার দাদাকে না জানি কালো জাদু করে পটিয়েছো। তা না হলে তোমার মতো কাককে আমার দাদা কিভাবে বিয়ে করে? চুমকি শিলা মিলার কথায় অনেক মন খারাপ করে রান্নাঘরে গিয়ে রান্না করে। শিলা মিলা, তোমাদের জন্য খাবার রেডি করেছি, খেতে এসো। ঠিক আছে, আমরা খেতে যাচ্ছি, কিন্তু ভুলেও আমরা যখন খাবার খাবো তখন সামনে আসবে না। দিদি, তুই ঠিকই বলেছিস। ওই কাকের কালো মুখটা দেখলে আমার খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যাবে। এখন যাও তো যাও, আমাদের কাপড়গুলো পুকুর পাড় থেকে ধুয়ে নিয়ে এসো। আর শোনো, আমরা খেয়ে যা বাঁচবে সেটাই তুমি খাবে। আর ভুলেও দাদাকে কোনো কিছু বলবে না। আমার এখন খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নেই, তারপর তোমাদের কাপড়গুলো না হয় ধুয়ে দিব। সারাদিন ধরে অনেক কাজ তো করলাম। না না, আগে গিয়ে কাপড় ধুয়ে আন, তারপর খাবি, এর আগে নয়। এই কথা শুনে চুমকি মন খারাপ করে পুকুর পাড়ে কাপড় ধুতে যায়। আমি কালো বলে সবাই আমার সঙ্গে কেন এমন করে? আমি তো নিজে নিজে কালো হইনি, আমাকে তো ওই বিধাতা কালো বানিয়ে দিয়েছে। তাহলে আমার সঙ্গে কেন সবাই এমন করে? আমি কি এমন দোষ করেছি? কেন এমন করে? চুমকি, আর কেঁদো না। কে কে কথা বলছে? আমি আমি সোনালি মাছ। পুকুরের দিকে দেখো। তুমি মাছ হয়ে কথা বলছো কি করে? চুমকি, আমি কোনো সাধারণ মাছ নই, আমি এক জাদুকরি মাছ। তাই আমি কথা বলতে পারি। শুধু কথা নয়, আমি সবকিছু জানি। যেমন তোমার ব্যাপারে সবই জানি। শোনো চুমকি, তুমি তোমার স্বামীকে তোমার ননদের ব্যাপারে সব কথাই বলে দিবে। আর যদি কোনো কাজ না হয় এতেও, সেটার জন্য আমি ব্যবস্থা নিব। আর দাঁড়াও, তোমাকে এত কষ্ট করে কাপড় ধুতে হবে না। আমি আমার জাদু দিয়ে তোমার কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। ব্যাস, এবার বাড়িতে যাও। তোমার স্বামী এলে সবকিছু তাকে খুলে বলবে। বুঝতে পেরেছো? ঠিক আছে সোনালি মাছ, তোমাকে অনেক ধন্যবাদ। শোন মিলা, এখন দাদা আসার সময় হয়েছে। এখন বৌদির সঙ্গে ভালো ব্যবহার করবি, যাতে দাদা আমাদের ওপরে খুশি হয়। আর বৌদি যদি কোনো নালিশও করে, দাদা যেন তাতে বিশ্বাস না করে। ঠিক আছে দিদি। কিরে মিলা শিলা, তোদের বৌদি কোথায়? দাদা, আর বলো না, আজ তো বৌদিকে কোনো কাজই করতে দেয়নি। তাই বৌদি বলছিল কি, তার নাকি বসে থাকতে একদমই ভালো লাগছিল না। জোর করে আমাদের কাছ থেকে কাপড় কেড়ে নিয়ে ধুতে গেছে ওই পুকুর পাড়ে। ওই তো বৌদি চলে এসেছে। দাও দাও বৌদি, কাপড়গুলো এত কষ্ট করে তোমাকে নাড়তে হবে না। কত করে বললাম কাপড় ধুতে যেও না, কে শোনে কার কথা? হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি বরং দাদাকে খেতে দাও। দেখেছো বউ, আমার বোনেরা তোমাকে কত ভালোবাসে। এসো তো এসো, এখন আমাকে খেতে দাও। তোমার বোনেরা এইসব তোমার সামনে নাটক করছে, কিন্তু সেই কথা তোমাকে আমি কেমন করে বোঝাবো? না না, এখন কিছু বলা যাবে না, রাতের বেলায় সবটা বলতে হবে। এভাবেই সেই দিনটি কেটে যায়। রাতের বেলায়, ওগো, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বউ, বলো। তুমি যখন কাজে চলে যাও তখন তোমার বোনেরা সব সময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমাকে খেতে দেয় না, বাড়ির সমস্ত কাজ আমার দ্বারাই করিয়ে নেয়। থামো চুমকি থামো, খবরদার আমার বোনদের নামে তুমি মিথ্যে কথা বলবে না। ওরা তোমাকে কত ভালোবাসে, আর তুমি কি না ওদের নামে মিথ্যে বদনাম করছো? ওগো, ওরা তোমার সামনে আমার সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু তুমি যখন চলে যাও। থামো চুমকি থামো, এসব বাজে কথা আমার সামনে আর কখনো বলবে না। এসব কথা আমি আর শুনতে চাই না। না না, আর শিলা মিলার কথা বিট্টুকে বলা যাবে না। কালই আমি সোনালী মাছের কাছে যাব। ওই সোনালী মাছই যে আমার একমাত্র শেষ ভরসা। পরের দিন,
আমি কাজে গেলাম। শিলামিলা, সাবধানে থাকিস তোরা। ওগো, খাবার খেয়ে যাবে না? রান্না তো হয়েছে। না না, আমি খাবো না। তোমার খাবার তুমি খাও। বৌদি, তুমি খেয়ে নাও। আমরা বরং দু বোন নদী থেকে জল নিয়ে আসছি, তারপরেই খেতে বসছি। জল আনতে তোরা কেন যাবি রে? চুমকি, তুমি যাও নদী থেকে জল আনতে, আমি গেলাম কাজে। কিরে কাক, দাদাকে রাতে বিচার দিয়েছিস? কি হলো? ঘুরে তো দাদা আমাদেরকে সাপোর্ট করছে। শোন দিদি, ওই কাক যতই আমাদের নামে বিচার দিক না কেন, দাদা কখনোই ওই কাকের কথা বিশ্বাস করবে না। আমরা যা নাটক করেছি দাদার সামনে, দাদা তো কখনোই বিশ্বাস করবে না। এই নে কাক, এবার কলসি নিয়ে জল আন গিয়ে। আর শোন, দাদাকে আমাদের নামে বিচার দেওয়ার কারণে শাস্তি স্বরূপ তোকে আজকে না খেয়ে থাকতে হবে। চল রে দিদি, আমরা বরং খেয়ে নেই। চুমকি তখন কাঁদতে কাঁদতে সোনালী মাছের কাছে যায় আর সব কথা সোনালী মাছকে খুলে বলে। শোনো চুমকি, তুমি আর কান্না করো না। আমি জানতাম এমনটাই হবে, আর তার জন্য এর বিহিত আমি নিজেই করব। এই কথা বলে সোনালী মাছ চুমকিকে জাদু করে অনেক সুন্দরী বানিয়ে দেয়। এ কি, আমি এত সুন্দরী হলাম কি করে? শোনো, আমি তোমাকে অনেক সুন্দরী বানিয়ে দিয়েছি, আর তোমার ননদদেরকে কালো বানিয়ে দিয়েছি। বাড়িতে গিয়ে দেখবে ওরা দুজনে কালো হয়ে গেছে। না না সোনালী মাছ, ওদের সঙ্গে তুমি এমনটা করো না। চুমকি, ওরা যতক্ষণ নিজের মুখে সত্যি কথা না বলবে আর তোমার কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত ওরা এমন কালোই থেকে যাবে। এবার তুমি বাড়ি যাও। সোনালী মাছের কথা শুনে চুমকি শিয়ালিনী বাড়ি যায় আর গিয়ে দেখে, মিলা রে, আমি এত কালো হয়ে গেলাম কেন? দিদি, আমিও তো কালো হয়ে গেছি। এমনটা কি করে হলো? তোমরা এমন হলে কেমন করে? এখন তো মনে হচ্ছে দুটো কাক বসে বসে আমাদের বাড়ি উঠোনে কান্না করছে। মিলা দেখ, বৌদি কেমন সুন্দরী হয়ে গেছে, আর সুন্দরী হয়ে আমাদেরকে কেমন উপহাস করছে। দিদি রে, আমার তো মনে হচ্ছে ওই কাকি আমাদের উপর কালো জাদু করেছে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তা না হলে ও কালো থেকে এত সুন্দরী হলো কেমন করে, আর আমরা এত কালো হলাম কেমন করে? মিলা, ওকে ধর। হ্যাঁ হ্যাঁ দিদি, দুটো বসিয়ে দিলেই সব জানা যাবে। ওরা দু বোন যখন চুমকি শিয়ালিনীকে মারতে ধরে, তখনই বিট্টু শিয়াল চলে আসে। এ কি শিলামিলা, তোদের এমন অবস্থা কেমন করে হলো? আর চুমকি, তুমি এত সুন্দরী কিভাবে হলে? আমি তোমাদেরকে সব কথা বলছি। তোমার বোনেরা যদি আমার সাথে ওদের করা অন্যায় তোমার কাছে স্বীকার করে, তাহলে ওরা আগের মতো হয়ে যাবে। এটা ওদের পাপের শাস্তি, আর এই শাস্তি দিয়েছে সোনালী মাছ নিজে। শিলামিলা, কি করবে তোমরা? এখন চিন্তা করে দেখো। হ্যাঁ দাদা, এতদিন আমরা বৌদির সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি, আর তোমার সামনে বৌদির সাথে অনেক ভালো ব্যবহার করেছি, যাতে তুমি বৌদির কথা বিশ্বাস না করো। হ্যাঁ হ্যাঁ দাদা, আমরা পাপ করেছি। বৌদি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। এই কথা বলতেই শিলামিলা আগের রূপে ফিরে আসে। চুমকি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমিও যে তোমাকে ভুল বুঝেছি। আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। তবে বৌদি, এখন থেকে আমরা তোমাকে বড় বৌদির মতোই দেখবো। যেমনটা দাদার সামনে আগে করতাম, ঠিক তেমনই ব্যবহার করব তোমার সঙ্গে। তুমি হবে আমাদের বড় দিদি। ঠিক আছে পাগলি মেয়ে, তোদেরকে তো আমি প্রথম থেকে ছোট বোনের মতো দেখে এসেছি। লে হালুয়া, এই খুশিতে আমি তোমাদেরকে মিষ্টি খাওয়াবো। চলো চলো, আমি তোমাদেরকে কিংকং এর দোকান থেকে মিষ্টি খাইয়ে নিয়ে আসি। কি মজা, কি মজা, আমরা মিষ্টি খাবো। কিরে বানর বন্ধু, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? বিট্টু বন্ধু রে, তুই তো জানিস আমি ভাড়া বাড়িতে থাকি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি জানি। তাতে কি হয়েছে বল দেখি এখন।
কি আর হবে, তো চাকরি করিস আর আমি তো শুধু বসে বসে থাকি, কোনো কাজ করি না, ইনকামও ঠিকঠাক মতো করতে পারি না। তাই তো ভাড়া দিতে না পারায় বাড়ির মালিক আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন যে কোথায় যাব, কোথায় থাকবো, কি করব কিছুই বুঝতে পারছি না। আরে আরে বানর বন্ধু, তুই এই সামান্য ব্যাপার নিয়ে চিন্তা করছিস কেন? কি বলছিস, এটা তোর কাছে সামান্য ব্যাপার? আমি থাকতে তুই এত চিন্তা করছিস কেন রে? আমি তো এখনো বেঁচে আছি। নাকি তুই এখন থেকে আমার বাড়িতেই থাকবি, বুঝলি? আমার বাড়ির কাজে সাহায্য করবি। ইরে বানর বন্ধু, থাকবি না আমার বাড়িতে? থাকবো না মানে 100 বার থাকবো। তোর মতো বন্ধুর বাড়িতে থাকতে আমার কোনো অসুবিধা নাই। আমি কেন, আমার 14 গোষ্ঠী থাকবে। না না রে, তুই থাকলেই চলবে। তোর 14 গোষ্ঠীতে থাকতে হবে না, ওরা তো এখন ভূত হয়ে গেছে। আমি আবার ভূতেকে অনেক ভয় পাই। এখন মুখটা গোমড়া করে না থেকে একটু হাস দেখি, হাস। এরে বন্ধু, এবার হয়েছে তো? হয়েছে। এবার চল চল তাহলে বাড়ি যাই। মা, আমার খুবই খেতে পেয়েছে, আমাকে খেতে দাও। আচ্ছা আচ্ছা দিচ্ছি, তুই বস, আমি দেখছি। রুমকি রান্নাঘরে রান্না করতে আর কত সময় লাগবে? কিরে রুমকি, তুই এখনো রান্না করছিস? তোর কি রান্না হয়েছে? দিদি, এখনো হয়নি, আর একটু হলে শেষ হবে। বুঝতে পেরেছি। রুমকি, তুই একা একা বাড়ির সব কাজ করিস, তাই তো তোর রান্না করতে দেরি হয়, আর তোর অনেক কষ্টও হয় এসব কাজ করতে, তাই না? দিদি, তুমি যে কি বলো না, আমি তো তোমাদের বাড়িতে কাজ করে টাকা পাই, কষ্ট তো করতেই হবে, তাই না? তারপরেও রে, আচ্ছা এখন বল তো কি কি করার বাকি আছে, আমি তোর হাতে হাতে করে দিচ্ছি। আরে আরে দিদি, তোমাকে কিছুই করতে হবে না, আমি সবই করতে পারবো। সমস্যা নেই, এটা তো আমার নিজেরই সংসার, তাই আমি কাজ করলে সেটা আমার সংসারের জন্যই ভালো হবে। আর এদিকে তো দাদা মানে শিলুর বাবারও আসার সময় হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে করুন কাজ। বানর বন্ধু রে, তুই এখানে বস, আমি তোর বৌদিকে ডেকে আনছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি এসেছো? আরে বানর কাকু, কেমন আছো? আমি তো ভালো আছি। তা শিলুবা, তুই কেমন আছিস? হ্যাঁ বানর কাকু, আমিও ভালো আছি। কি ব্যাপার শিলু, এত গল্প কার সঙ্গে করছিস? আরে তোমরা কখন এসেছো? আরে আরে বউ, তুমি এসেছো? আমি তো তোমাদের কি ডাকতে যাচ্ছিলাম, একটু আগেই আসলাম বানর বন্ধুকে নিয়ে। বানর এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে, বুঝলে? ও, সে তো ভালো কথা। কি মজা, কি মজা। বানর কাকু আমাদের সঙ্গে থাকবে। বানর কাকু, এখন থেকে তুমি কিন্তু আমার সঙ্গে খেলা করবে আর আমাকে গল্প শোনাবে। ঠিক আছে রে মা, শোনাবো। এখন চলো তো, চলো সবাই একসঙ্গে বসে খেয়ে নে। ও মা, আমি তো বানর কাকুকে দেখে খাবারের কথা ভুলে গিয়েছিলাম। তাই নাকি রে মা, পাগলি মেয়ে আমার। এরপর তারা সবাই একসঙ্গে খেয়ে নেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। মা, ও মা, বাবা কোথায়? কেন রে, তোর বাবাকে ডাকছিস কেন? কোনো কিছু বলবি নাকি? বলবোই তো। কি হয়েছে, কি হয়েছে আমার শিলু মায়ের? তুমি এসেছো, আর এদিকে তোমার আদরের মেয়ে তোমাকে ডেকে ডেকে হয়রান হয়ে গেছে। তাই নাকি? তা কিছু বলবি নাকি রে শিলু মা? বলবো তো বাবা, মিলারা না আজকে উত্তরে বনে বনভোজন করতে গেছে। বাবা চলো না, আমরাও বনভোজন করতে যাই উত্তরে বনে। ও এই কথা, ঠিক আছে রে মা, ঠিক আছে, আমরাও যাব। আরে তুমি দেখছি মেয়ের কথায় বনভোজন করতে রাজি হয়ে গেলে। হব না মানে 10টা না 5টা না, আমার একটা মাত্র শিলুমা। আমি কি না আমার শিলু মায়ের কথা রাখবো না? তাই কি হয় কখনো? আমার বাবা হলো পৃথিবীর সবচেয়ে সেরা বাবা।
হয়েছে হয়েছে, আর বাবার প্রশংসা করতে হবে না। এবার যাও তো, এবার স্কুলের হোমওয়ার্কটা শেষ করে দাও। কালকে তো আবার বনভোজনে যেতে হবে, তাই না? কি মজা, কি মজা, আমরা কাল বনভোজনে যাব। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন, দিদি, আমি এই ব্যাগে সব ভালো করে খাবার দিয়ে দিয়েছি। তুমি যা যা রান্না করতে বলেছো সবই করেছি, আর সবকিছু আলাদা আলাদা করে টিফিন ক্যারিতে দিয়ে দিয়েছি। বুঝেছি। তা রুমকি, তুইও চল আমাদের সঙ্গে। হ্যাঁ, রুমকি আন্টি, তুমিও চলো না আমাদের সঙ্গে বনভোজনে। অনেক মজা করবো সবাই মিলে। না রে মা, আমি যাব না, আমি অন্য আরেকদিন যাব। বানর বন্ধু রে, তুইও চল আমাদের সঙ্গে। না রে বন্ধু, তুই বৌদি আর শিলুকেই নিয়ে যা, আমি বাড়িতে থেকে বাড়ি সামলাবো। বাবা, রুমকি আন্টি বানর কাকু যখন যেতে চাইছে না, তখন চলো আমরাই যাই। হ্যাঁ হ্যাঁ, চল রে মা, চল। এরপর তারা উত্তরের বনে যায় বনভোজন করতে। একা একা কেন ভালো লাগে না, রক্ত খেতে কেন আমি পারি না, বনের কি থেকে কি হয়ে গেল, বনে কেন কোনো পশু আসে না, একা একা কেন ভালো লাগে না, তোর তেরিকা কিছুই ভালো লাগে না, কতদিন হয়ে গেল কোনো পশু রক্ত খেতে পারছে না, কবে যে রক্ত খেতে পারবো সে চিন্তা করতে করতে আমার চুলগুলো মনে হয় পেকে আমি বুড়ি হয়ে যাব, তারপরও কোনো পশু রক্ত খেতে পারবো না। বাবা মা, দেখেছো কত সুন্দর এই বনটা? হ্যাঁ হ্যাঁ রে মা, আসলেই অনেক সুন্দর এ বনটা। বাবা, এখানে পার্টি পাড়া যায়, কি বলো? ঠিক আছে রে মা, তুই যা বলবি তাই হবে। ঠিক আছে, এখানে আমি পার্টি পারলাম। আরে আরে, কেউ কথা বলছে মনে হয়। হ্যাঁ, তাই তো। ওই তো একটা হ্যান্ডসাম শিয়াল, একটা শিয়ালিনী, আবার ছোট একটা বাচ্চাও দেখতে পাচ্ছি। দেখে তো মনে হচ্ছে ওরা ফ্যামিলি ট্যুরে এসেছে। ইস, ওদের দেখে আমার ভীষণ ভালো লাগছে। আর মনে হচ্ছে আমি জীবিত থাকলে শিয়ালিনীর মতো স্বামী সন্তান নিয়ে সংসার করতাম। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি যদি ওই শিয়ালিনীর শরীরের ভেতরে ঢুকে পড়ি, তাহলে তো আমি আমার ইচ্ছা পূরণ করতে পারবো। বাবা, চলে না আমরা বনের ওদিকটাতে যাই। কিন্তু শিলুমারে, তোর মা তো খাবার বের করে ফেলেছে। আচ্ছা যাও না, মেয়েটা যখন যেতে চাইছে নিয়ে যাও, আমি এখানেই আছি, সমস্যা নেই। ঠিক আছে রে মা, ঠিক আছে, চল তাহলে যাই। এই তো, এই সুযোগে আমি শিয়ালিনী শরীরে ঢুকে পড়তে পারি। এরপর পেতনি বিট্টু শিয়ালের বউয়ের শরীরে ঢুকে পড়ে। কি ব্যাপার, আমার গাটা এমন ঝাঁকি দিয়ে উঠলো কেন? এরপর বিট্টু শিয়াল শিলুকে নিয়ে বনটা ঘুরে দেখে, আর ফিরে এসে দেখে শিলুর মা একা একাই কথা বলছে। মা, কি হলো তোমার? তুমি একা একা কথা বলছো কেন? বউ, ও বউ, কি হলো তোমার? তুমি একা একা এভাবে কথা বলছো কেন? তেমন কিছু না, গাটা কেমন জানি ঝাঁকুনি দিয়ে উঠলো, এই আর কি। আচ্ছা, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও তো, আমার ভালো লাগছে না, আমি বাড়িতে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর তারা সবাই খেতে বসে। মা, আমাকে না দিয়ে তুমি দেখছি রোজগুলো সব খেয়ে নিচ্ছ। এ কি বউ, এ কি করছো তুমি? সব রোস্টগুলো একাই সাবার করে দিচ্ছ। আমাকে না হয় নাই দিলে, শিলুমাকে তো দিবে। বাবা, থাক, মনে হয় মায়ের অনেক খিদে পেয়েছে, তাই মা সব খাবারই খেয়ে নিচ্ছে। ব্যাপার না, আমরা দুজনে বরং বাড়িতে গিয়ে খাবো। ঠিক আছে রে মা, ঠিক আছে, তবে তাই হোক। এরপর তারা সবাই বাড়িতে যায়।
শিলু, এই নাও তোমার দুধ। নাও তো নাও, তাড়াতাড়ি এই গরম গরম দুধটা খেয়ে নাও তো, খেয়ে নাও। ঠিক আছে রুমকি আন্টি, দাও। এমন সময় শিলুর মা এসে বলে, ও মা, দুধ দাও দাও, দুধটা আমাকে দাও, আমি খাই দুধটা। এ কি মা, তুমি আমার দুধটা খেয়ে নিচ্ছ কেন? দিদি, তুমি কি সুস্থ আছো নাকি কিছু হয়েছে তোমার? কি হবে আমার, আমি ঠিক আছি। আর রুমকি, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে আমার জন্য রান্না কর, আমার যে খুব খিদে পেয়েছে। কিন্তু দিদি, তুমি তো একটু আগে খাবার খেলে, আবার শিলু মামনির এক গ্লাস দুধও খেয়ে নিলে, আর এখন কিনা বলছো তোমার খিদে পেয়েছে। তোকে যা করতে বলেছি তুই তাই কর। আর শোন, তুই হলি আমাদের বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ে হয়ে কাজের মেয়ের মতো থাকবি, বুঝেছিস? যত সব। কি ব্যাপার, দিদি তো কোনোদিনও আমার সঙ্গে এমন ব্যবহার করেনি, আজ তাহলে এরকম করছে কেন? কি হয়েছে দিদি? পিন্টু বন্ধু, পিন্টু বন্ধু, কোথায় তুই? কি রে বানর বন্ধু, কি হয়েছে? তুই যে শিলুর জন্য গলার চেন বানাতে দিয়েছিলি, সেটা শ্যাকরা এসে আজই দিয়ে গেছে। এই নে শিলু মামুনের চেন। এ কি, কি সুন্দর গলার চেন! এটা আমাকে বলে কি সুন্দর লাগবে। ওগো দেখি কেমন চেন। বাহ, কি সুন্দর চেন! আমাকে বললে খুব সুন্দর লাগবে। এই দেখো দেখো, আমার গলায় চেনটা পরে আমাকে সুন্দর লাগছে না? হ্যাঁ বউ, হ্যাঁ, তোমাকে তো সুন্দরই লাগছে, কিন্তু চেনটা তো তোমার জন্য বানাইনি আমি, এটা তো আমার শিলুমার জন্য বানিয়েছি আমি। কি, এটা আমার জন্য বাবা? হ্যাঁ রে শিলুমা, এটা আমি তোর জন্যই বানিয়েছি। কই কই দেখি। ও মা, মায়ের গলাতে চেনটা খুব সুন্দর লাগছে, কিন্তু মা, তুমি এটা পরে আছো কেন? ওটা তো আমার। না না, এটা আমি তোকে দেব না। আমার কতদিনের শখ এমন একটা চেন পরবো। দিদি, আপনার খাবার রেডি হয়েছে, খেতে আসুন। শোন শিলু, এটা আমি নিয়ে নিলাম, তুই অন্য একটা বানিয়ে নিস। আমি এখন খেতে গেলাম। আর শোনো, তোমরা কেউই আমাকে ডিস্টার্ব করবে না। দিদি, এখানে সব খাবার রাখা আছে। হয়েছে, তোকে আর থাকতে হবে না, যা এখান থেকে। তুই এইসব খাবার এখানেই রেখে যা, আর বাইরে গিয়ে অপেক্ষা কর। কত খাবার! এইসব খাবার আমি খাবো। কি হলো আমার বউটার, কি হলো? আমার বউটা যে এমন ব্যবহার করছে কেন, কিছুই তো বুঝতে পারছি না আমি। বাবা, আমার মনে হয় মা পাগল হয়ে গেছে। আমার সঙ্গে এমন ভাবে কথা বলে আর এমন আচরণ করে, মনে হয় আমি কেউ হই না ওনার। আর আমার মনে হয় ওটা আমার মা নয়। কাঁদিস না রে মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। বিট্টু দাদা, আমার সঙ্গেও দিদি অনেক খারাপ আচরণ করে, যা এর আগে কখনোই করেনি। আর অদ্ভুত ভাবে খাবার খায়, 10-12 জনের খাবার একেবারেই বসে খেয়ে নেয়। পিন্টু বন্ধু, আমিও লক্ষ্য করেছি, বনভোজনের পর থেকে বৌদি কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রে বানর বন্ধু, আমারও ওকে অন্যরকম লাগছে। ওই বনভোজনে গিয়েছিলাম, তখন থেকেই কেমন জানি ওকে লাগছে। হ্যাঁ রে বানর বন্ধু, চল তো আমরা ওই তান্ত্রিক বুড়িমার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল, ওই তান্ত্রিক বুড়িমাই সব বলতে পারবে। এরপর তারা সবাই তান্ত্রিক বুড়িমার কাছে যায়, আর সব কথা শুনে তান্ত্রিক বুড়িমা তাদের সঙ্গে বিট্টুর বাড়িতে আসে। কোথায় কোথায় তোর বউ? ডেকে আন। আনছি আনছি গো বুড়িমা, এক্ষুনি আমার বউকে ডেকে আনছি। এই বুড়ি, তুই এখানে কেন এসেছিস? চলে যা, চলে যা বলছি। এসব তুমি কি বলছো বউ? উনি যে আমাদের তান্ত্রিক বুড়িমা, তুমি তো তাকে অনেক সম্মান করতে, আরে এখন বলছো চলে যেতে? এটা কেমন ব্যবহার গো তোমার? বিট্টু, ঘাবড়াস নে, আসলে তোর বউয়ের শরীরে একটা পেতনি ভর করেছে, তাই ওই পেতনিটাই ওকে নিয়ন্ত্রণে রেখেছে। যাবো রে যাবো, তবে তোকে তাড়িয়ে
তারপর যাব। এই কথা বলে তান্ত্রিক বুড়িমা মন্ত্রপুত জল বিট্টু শিয়ালের বউয়ের উপর ছেটাতেই পেতনি বিট্টু শিয়ালের বউয়ের শরীর ছেড়ে চলে যায়। ওরে বাবা রে, ওরে মা রে, এ তো দেখছি তান্ত্রিক বুড়ি। এই তান্ত্রিক বুড়ির জন্য এত সুন্দর জায়গা ছেড়ে আমাকে অন্য কোথাও চলে যেতে হবে, পালাতে হবে তান্ত্রিক বুড়ির জন্য। এবার ওই পেতনি তোর বউয়ের শরীর থেকে চলে গেছে, আর চিন্তার কোনো কারণ নেই। কিছুক্ষণের মধ্যেই তোর বউ ভালো হয়ে যাবে। আমি তাহলে আসি রে বিট্টু, ভালো থাকিস। এরপর বিট্টুর বউ ভালো হয়ে যায় আর আগের মতো শান্তিতেই দিন কাটাতে থাকে।